যে খবরের দিকে নজর রাখবো, প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো হলদিয়া পেট্রোকেমের ন্যাপথার পাইপলাইনের বিধ্বংসী আগুন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার। আজও হলদিয়া থেকে চলছে না ট্রেন। অন্যদিকে আজই মুম্বাই থেকে অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আসতে পারেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আজ কি পরিস্থিতি, আজ কি খবর রয়েছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন। বিটন, দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল ভোর 4:30টার সময় এই হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে ন্যাপথার পাইপলাইনে আগুন লাগে এবং পরবর্তীকালে সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে একটি এলপিজির পাইপলাইনে। তার ফলে কিন্তু সারাদিন সেই বিধ্বংসী আগুনে লেলিহান শিখা আমরা দেখেছি এবং গতকাল রাত্রি 9টা নাগাদ কিন্তু সেই আগুনকে একেবারেই অ্যারেস্ট করা গেছে, অন্তত কর্তৃপক্ষের তরফে এমনটাই দাবি করা হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু এই এলাকার পরিস্থিতি কার্যত থমথমে হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু তোমার যে ফোম এবং জল দিয়ে গোটা এলাকাটাকে বা যে জায়গাটাতে উৎসস্থল ছিল সেখানে কিন্তু এরকম ভাবে ঠান্ডা করা হচ্ছে জল দিয়ে, যাতে কোনো রকম ভাবে উত্তাপ না, আগুনের যে উত্তাপ সেই উত্তাপ না ছড়িয়ে পড়তে পারে অন্যান্য যে সমস্ত পাইপ লাইনে রয়েছে সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে গতকালই পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার তিনি কিন্তু দাবি করেছিলেন যে আজকে মুম্বাই থেকে একটি বিশেষজ্ঞ দল আসতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যালসে। তারা এই যে আগুন যে কি কারণে লাগলো সেই বিষয়টিকে তারা খতিয়ে দেখবেন। পাশাপাশি জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তোমার ফ্যাক্টরি ইন্সপেক্টরের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আসতে পারেন এই ঘটনা তদন্ত করার জন্য। এবং এই যে তোমাকে জানিয়ে রাখি, এই যে হলদিয়া যে পাঁশকুড়া রেল লাইন এবং হলদিয়া পাঁশকুড়া রেল লাইনের ওপর থেকে কিন্তু হলদিয়া থেকে তোমার হলদিয়া থেকে হাওড়া, হলদিয়া থেকে পাঁশকুড়া এবং হলদিয়া থেকে আসানসোল যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু আজকেও বন্ধ রাখা হয়েছে। কেননা তুমি জানো যে পাইপ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আগুন লেগেছে সেটা কিন্তু একেবারে এই রেল লাইনের পাশে রয়েছে। ফলে সে গতকাল থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই রেল লাইনে। আজকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে সেই রেল লাইনে মেরামতি, অর্থাৎ রেল লাইনে পাইপ যে ইলেকট্রিকের লাইন রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিকের সংযোগ করা হবে। আশা করা হচ্ছে বিকেলের পর থেকে হয়তো ট্রেন চলাচলটা স্বাভাবিক হতে পারে। কিন্তু যেটা জেলা প্রশাসন সূত্রে খবর যে তারা পুরো বিষয়টির উপরে নজর রেখেছে যাতে নতুন করে কোনো ধরনের কোনো রকম ভাবে কোনো বিপত্তি না ঘটে। ধন্যবাদ বিটন। ডিজে মন্তব্য মামলায় আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল 4টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। আর এদিকে সেই ডেডলাইনও পার হয়ে গেল। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। বিধাননগর আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, কোনো রক্ষাকবচ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কণ্ঠস্বরে নমুনা দিতে মঙ্গলবার বিধাননগর আদালতে বেঁধে দেওয়া ডেডলাইনও পার হয়ে গেল, কিন্তু হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মতন অভিযোগে মামলা রুজু হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এর মধ্যেই মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না?
যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষাকবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। কোন এজলাসে এই মামলা শোনা হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও আদালতে স্বস্তি পেলেন না। তার আগাম জামিনের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, রাজ্য সরকারকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলা হবে। রাজ্য সরকারের তরফে এদিন আদালতে বলা হয়, যদি কেউ অন্তর্বর্তী রক্ষাকবচ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ করার অনুমতি কাউকেই দিল না প্রশাসন। কুণাল ঘোষ, দোলা সেনরা রবিবার রাস্তায় মাপজোক করার পর তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না। অনুমতি দিল না পুলিশ, না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল, কাউকেই অনুমতি দিল না প্রশাসন। ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই, কোনো লোককেই নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই। কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ অন্য মাত্রা পায়, কার্যত উৎসবের চেহারা নেয়। প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ক্ষমতা হাতছাড়া হতেই দল এখন খান খান। তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এই আবহেই মঙ্গলবার 163 ধারা জারি থাকার কথা জানিয়ে 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি দিল না পুলিশ। 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিং আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত, বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 ধারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয়? কেন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে। কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।
হ্যাঁ, নোটিশ করা হচ্ছে। যত লোক ছিলেন ওইখানে, 7-8 জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিশ দেওয়া হবে। যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিপক্ষরা সব ভয় পায়। একটা বাঁশ নিয়ে যায়নি। রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি। তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। এই প্রসঙ্গেই আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মাপবে, নিজেরা ভেবেছিলেন মিটিং করবো, মাপতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। মঙ্গলবার দুপুরে কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিক্ষোভ ও অশান্তির আশঙ্কা থাকায় এই নির্দেশ জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দপ্তরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রানাঘাটের তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। অন্যদিকে গোসাবার কুমিরমারিতে ধৃত তৃণমূল নেতাকে পুকুরে নামিয়ে তল্লাশিতে উদ্ধার হলো গুলি, বন্দুক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত প্রধানকে। এক ঝলক দেখে মনে হবে বিয়ে বাড়ির ঝামেলা। টোপর মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, গলায় ঝোলানো পোস্টার। তারপরই বরবাবাজির গালে পড়ল 82 সিক্কার চর। আমরা বরযাত্রী কোন যাত্রী যাব বলেছিলাম, তখন আমায় ঠেট করেছিল। চরের চোটে খুলে পড়ল মাথার টোপর। যিনি মারলেন তিনিই আবার তা পরিয়ে দিলেন। এই ছবি নদিয়ার। একাধিক দুর্নীতির অভিযোগে টোপর পরিয়ে মারধর করা হলো রানাঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে। গরিবের পেটের ভাত মেরেছে, গরিবের পেটের ভাত, গরিবের পেটের ভাত মেরেছে। অভিযুক্তর গলায় ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার, যাতে লেখা ওয়ার্ড নম্বর 8 কাউন্সিলর বগাই দত্ত বিবাহ করতে জেলে যাচ্ছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট শহরের সুভাষ অ্যাভিনিউ রোড এলাকায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে আটক করা হয়। 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। অন্যদিকে সন্দেশখালির পর এবার গোসাবায় নেতার পুকুরে মিলল অস্ত্র এবং কার্তুজ। সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং কুমিরমারির অঞ্চলের তৃণমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে। তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। ধৃত নেতা নিজেই পুকুরে নেমে তুলে দেন 2টি বন্দুক এবং 30 রাউন্ড কার্তুজ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। একই ছবি বীরভূমের বোলপুরে। গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী এবং তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি বাবু দাসকে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগে তাকে পাকড়াও করে শান্তিনিকেতন থানা। এবিপি আনন্দ। জেলায় জেলায় ডিম প্রতিবাদ অব্যাহত। হাড়োয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে ডিম ছোড়া নিয়ে হুঁশিয়ারি দিল পুলিশ। এই প্রেক্ষিতে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। পালা বদলের রাজ্যে পাতের ডিম উঠে এসেছে হাতে। পুষ্টির আধার হয়ে উঠেছে ক্ষোভ প্রকাশের হাতিয়ার। মঙ্গলবার সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার হাড়োয়ায়। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। তোলাবাজি, দাদাগিরি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে হাড়োয়া থানার চণ্ডীবাড়ি এলাকার তৃণমূল নেতা তপন পাত্রকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এলাকার বাসিন্দারা। চোর চোর স্লোগানও দেওয়া হয়। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে গ্রেফতার হয়েছেন পিয়ারাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন বর। থানা থেকে বের করার আগে ধৃতকে যাতে কেউ ডিম না ছোড়ে তার জন্য বিক্ষোভকারীদের সতর্ক করে দেন শ্রীরামপুর থানার আইসি। পুলিশ কাজ করতে বাধা দেওয়া যাবে না। যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। দাদা, আপনাকে কেন ধরলো জানি না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ বলছে, দুর্নীতি রয়েছে, প্রচুর অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে।
এই প্রেক্ষাপটে ডিম ছোড়া নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দানিশ ফারুকি নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবীর কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে, ডিম ছুড়লে কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, রাজ্য সরকার এই ধরনের কাজ সমর্থন করে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেফতার ও আটক করা হচ্ছে। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বিষয়টা এক দুজনকে গ্রেফতার করা নয়, এই কাজ করলে কি হতে পারে সেটা মানুষকে জানাতে হবে। সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রইল? এই প্রসঙ্গে এদিন হাইকোর্টে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, পুলিশ এগুলো নিজেই করছে, বিমানবন্দরের মতো জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন, ডিম ছুড়তে সরকার কি পদক্ষেপ নিয়েছে? এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু, ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? কি এটা বন্ধ হওয়া উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। সমীরণ পাল, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.